সাইপ্রাস ভূমধ্যসাগরের বুকে নীল জলকে সরিয়ে দিয়ে ভেসে ওঠা এক ঐতিহাসিক দ্বীপ যার নাম কোবরস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দ্বীপটির নাম কোবরস। ইসলামী অঙ্গনে বিশেষ করে কওমি মহলে শব্দটি পরিচিত হলেও আপনি দ্বীপটি সাইপ্রাস নামেই বেশি চিনি। আজ আমি সাইপ্রাস নামক দ্বীপটি সম্পর্কে অজানা কিছু তথ্য শেয়ার করতে চাই। বলতে চাই ইসলামের সেই ইতিহাস সৃষ্টিকারী মহীয়সী নারীর কথা, যিনি এই দ্বীপটিতে আগমন করেছিলেন এবং শহীদ হয়ে সেখানেই সমাহিত হয়েছিলেন। আরও অনেক কিছু, আসুন না শুনে আসি। আজ থেকে 1400 বছর আগের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর 17 বছর পার হতে চলেছে, অথচ সাহাবীগণের তরফ থেকে তখনও কোনো নৌ অভিযান পরিচালিত হয়নি। এদিকে খিলাফতের মসনদে আসীন হয়েছেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী যিন-নূরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওদিকে দামেস্কের আমির হয়েছেন ইতিহাস সৃষ্টিকারী এক তরুণ সাহাবী উদীয়মান রাজনীতিবিদ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলুন নবীজির যুগ থেকে একটু ঘুরে আসি। নবীজির এক সাহাবিয়া ছিলেন, নাম তার উম্মে হারাম। অত্যন্ত সাহসী এক নারী তিনি, খোদা প্রেমে মাতোয়ারা এবং খুবই ভাগ্যবতী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই তার গৃহে এসে বিশ্রাম নিতেন। একদিনের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য দিনের মতো আজও এসে তার ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ ঘুমিয়ে পড়লেন, কিন্তু একটু পরেই আবার জেগে উঠলেন। উম্মে হারাম বলেন, আমি লক্ষ্য করলাম তিনি হাসছেন। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন কি জন্য? তিনি বললেন, আমি আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক মানুষ যারা সমুদ্র অভিযানে অংশ নেবে, তাদেরকে সুবিশাল জান্নাতের সুসজ্জিত সিংহাসনে রাজা বাদশাহদের মতো বসে থাকতে দেখেছি। উম্মে হারাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে এই দলের অন্তর্ভুক্ত করেন। নবীজি বললেন, তোমার জন্য দোয়া করছি, তুমি যেন এই দলের অন্তর্ভুক্ত হয়ে যাও। সহিহ বুখারী শরীফের এক বর্ণনায় এসেছে, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ক্বাদ আওজাবু। ক্বালাত উম্মু হারামিন, কুলতু ইয়া রাসূলাল্লাহ আনা ফীহিম, ক্বালা আনতি ফীহিম। অর্থাৎ উম্মে হারাম বিনতে মিলহান বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যারা সমুদ্র অভিযানে অংশ নেবে তারা জান্নাতে যাবে। উম্মে হারাম বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি এই দলের অন্তর্ভুক্ত হতে চাই। তিনি বললেন, তুমি এই দলের অন্তর্ভুক্ত হবে। সহিহ বুখারী শরীফ হাদিস নং 2836, আবু দাউদ শরীফ হাদিস নং 2490। কে হলেন এই ভবিষ্যৎবাণী বাস্তবায়নের মহানায়ক? আর কারাই বা বসবেন সেই সুবিশাল বেহেশতি সাম্রাজ্যের সুউচ্চ সিংহাসনে? সেটাই এবার দেখবার পালা। সুপ্রিয় দর্শক, অবশ্যই মনে আছে, একটু আগেই বলেছিলাম খিলাফতের বাগডোর প্রিয় জামাতা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, আর দামেস্কের ইমারত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে। ঐতিহাসিকগণ লিখেছেন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আগে থেকেই সমুদ্র অভিযান পরিচালনার জন্য দরবারে খিলাফতে অনুমতি তলব করতেছিলেন, কিন্তু অনুমতি মিলছিল না। কারণ সমুদ্র অভিযানের কোনো অভিজ্ঞতা সাহাবীগণের ছিল না। এজন্য বিষয়টি নিয়ে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্বে ছিলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কেন্দ্রীয় সাহাবায়ে কেরাম। পরিশেষে বহু আলোচনা পর্যালোচনার পর তাকে অনুমতি দেওয়া হয়। কি সৌভাগ্য আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কারণ তার মাধ্যমে বাস্তবায়িত হতে যাচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক ভবিষ্যৎবাণী। আর মহীয়সী উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন বুঝে এবার পূরণ হতে চলেছে। তার স্বামী উবাদার কথা না বললেই নয়, কারণ তিনিও এই যুদ্ধে প্রিয়তমা স্ত্রীর সহযোদ্ধা হয়ে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছিলেন। তারা সবাই দুনিয়া থেকেই খোদার বেহেশত যেন দেখতে পেয়েছিলেন ভূমধ্যসাগরে ভেসে থাকা কোবরস নামক একখণ্ড দ্বীপে, যা সাইপ্রাস নামে পরিচিত।
এবার আসুন সাইপ্রাস দ্বীপের অজানা সব তথ্য জেনে আসি। সাহাবী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাইপ্রাস বা কবরুসে মুসলিম অভিযান 649 খ্রিস্টাব্দ মোতাবেক 28 হিজরিতে সংগঠিত হয় বলে ইতিহাসবিদরা উল্লেখ করেছেন। তখন দ্বীপটি পূর্ব রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে ছিল। তৎকালীন সাইপ্রাস দ্বীপটি ছিল ভূমধ্যসাগরের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি ও বাণিজ্য কেন্দ্র। শাসন করত কনস্টান্স দ্বিতীয় নামক বাইজেন্টাইন সম্রাট। দ্বীপের অধিকাংশ জনগণ ছিল খ্রিস্টান, বিশেষত গ্রিকভাষী অর্থোডক্স খ্রিস্টান। সেখানে কিছু ইহুদি ও অন্যান্য ছোট জনগোষ্ঠীও ছিল। মুসলিম ও বাইজেন্টাইনদের মধ্যে নৌ সংঘর্ষের কারণে দ্বীপটি সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ইতিহাসের পাতায় তৎকালীন জনসংখ্যা সম্পর্কে নির্ভুল কোনো তথ্য পাওয়া যায় না, কেননা সে যুগে নির্ভরযোগ্য কোনো আদমশুমারি সাধারণত সংরক্ষিত হতো না। তবে ঐতিহাসিকদের ধারণা অনুযায়ী তখন সাইপ্রাসের জনসংখ্যা আনুমানিক 1 থেকে 3 লাখের মধ্যে হতে পারে বলে মনে করা হয়। মুসলিমরা দ্বীপটি পুরোপুরি স্থায়ীভাবে দখল না করলেও বাইজেন্টাইনদের সঙ্গে চুক্তি করে দ্বীপটিকে করদ রাজ্যে পরিণত করেছিলেন। অর্থাৎ মুসলিমদের অভিযানের পর কুবরুসের শাসকরা মুসলিমদের সঙ্গে চুক্তি করে নির্দিষ্ট পরিমাণ অর্থ বা কর দিতে সম্মত হয়েছিল। ইসলামী ইতিহাসে এ ধরনের ব্যবস্থাকে কখনো জিজিয়া, খরচ বা রাজনৈতিক আনুগত্যের চুক্তির অংশ হিসেবেও দেখা হয়। ইতিহাস ও হাদিসের বর্ণনা অনুযায়ী কুবরুসে পৌঁছানোর পর মহিয়সী উম্মে হারাম বিনতে মিলহান বাহন থেকে পড়ে গিয়েছিলেন। তিনি এতে আঘাত পান এবং শহীদ হয়ে যান। সাহাবীগণ মহিয়সী এই নারীকে উক্ত দ্বীপেই সমাহিত করেন। বর্তমান সাইপ্রাসে তার নামে পরিচিত একটি কবরস্থানও রয়েছে, যাকে অনেকেই হানা সুলতান টেক্কে নামে চেনে। আর এভাবেই পূরণ হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক ভবিষ্যৎবাণী। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা সাইপ্রাস কেন্দ্রিক ইসলামের ইতিহাস জানলাম। এবার জানব বর্তমান সাইপ্রাস সম্পর্কে আরও কিছু তথ্য। ভূমধ্যসাগরে অবস্থিত সাইপ্রাস দ্বীপটি মূলত রোম সাগরের তৃতীয় বৃহত্তম দ্বীপ। ভূমধ্যসাগরে আরও 2টি দ্বীপ রয়েছে, একটি সিসিলি, অপরটি সার্ডিনিয়া। সিসিলি সবচেয়ে বড়। অবস্থান ইতালির দক্ষিণে, মূল ভূখণ্ড থেকে আলাদা। আয়তন প্রায় 25,711 বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় 50 লাখের বেশি। গ্রিক, রোমান, আরব বিভিন্ন সভ্যতার প্রভাব রয়েছে এখানে। তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি, বিশেষ করে কমলা লেবুর চাষ। আরও রয়েছে পর্যটন খাত। সিসিলি ইতিহাস ও আগ্নেয়গিরির জন্য বেশ বিখ্যাত। প্রধান ধর্ম খ্রিস্টান, রোমান ক্যাথলিক। অধিকাংশ মানুষ রোমান ক্যাথলিক চার্চ অনুসরণ করে। অল্প সংখ্যক মুসলিম ও কিছু ছোট ধর্মীয় গোষ্ঠীও রয়েছে। নবম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত সিসিলিতে মুসলিম শাসন ছিল। তখন ইসলাম ছড়িয়েছিল, কিন্তু পরে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যায়। 2. সার্ডিনিয়া সিসিলি থেকে একটুখানি ছোট। অবস্থান ইতালির পশ্চিম দিকে, সিসিলির উত্তর পশ্চিমে। আয়তন প্রায় 24,090 বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় 15 থেকে 17 লাখ। এখানকার অর্থনীতি নির্ভর করে পশুপালন, বিশেষ করে ভেড়া পালন, পানির উৎপাদন ও পর্যটনের উপর। সার্ডিনিয়া শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। সুন্দর সমুদ্র সৈকত ও স্বচ্ছ পানির জন্য বিখ্যাত। প্রধান ধর্ম খ্রিস্টান, রোমান ক্যাথলিক। প্রায় পুরো জনগণই রোমান ক্যাথলিক চার্চ এর অনুসারী। মুসলিম খুবই কম, অভিবাসীদের মধ্যে সীমিত। অন্যান্য ধর্মের মানুষও একেবারেই অল্প। এবার আসুন সাইপ্রাসের আরও কিছু অজানা তথ্য জেনে আসি। সাইপ্রাস আরবি ও তুর্কি ঐতিহ্যে দ্বীপটির নাম কবরুস। পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দ্বীপ রাষ্ট্র। এটি ইউরোপ, এশিয়া ও আফ্রিকার সংযোগ স্থলের কাছাকাছি হওয়ায় ইতিহাস জুড়ে কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ ছিল। এর উত্তরে তুর্কি, পূর্বে সিরিয়া ও লেবানন, দক্ষিণে ইজিপ্ট তথা মিশর। এর রাজধানীর নাম নিকোসিয়া। সাইপ্রাস নামটি খুব প্রাচীন এবং এটি কোনো একক ব্যক্তি বা নির্দিষ্ট সময়ে দেওয়া হয়নি, বরং ধীরে ধীরে গড়ে উঠেছে। সহজভাবে বুঝলে সাইপ্রাস নামটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ ক্যাপ্রোস থেকে। এই নামটি ব্যবহার করতেন প্রাচীন গ্রিকরা এবং এর উল্লেখ কয়েক হাজার বছর আগের লেখায় পাওয়া যায়। নামের উৎস নিয়ে প্রধান 2টি মত আছে। এক, তামা
অর্থাৎ কপার থেকে এসেছে। কুবরুস দ্বীপ প্রাচীনকালে তামার জন্য বিখ্যাত ছিল, তাই অনেক ইতিহাসবিদ মনে করেন সাইপ্রাস নামটি তামার সাথে সম্পর্কিত। 2. একটি গাছ বা উদ্ভিদ থেকে এসেছে। কিছু গবেষক বলেন ক্যাপ্রুস নামটি হয়তো এক ধরনের উদ্ভিদ বা গাছের নাম থেকে এসেছে, যা দ্বীপে প্রচুর পরিমাণে ছিল। এরপর যখন আরবরা এই দ্বীপের সাথে পরিচিত হয়, বিশেষ করে ইসলামের শুরুর যুগে, তখন তারা এই নামটিকে তাদের উচ্চারণ অনুযায়ী পরিবর্তন করে। আরবি ভাষায় পি ধ্বনি নেই, তাই ক্যাপ্রুস এর পি ধ্বনি বদলে বি হয়ে যায়। উচ্চারণ সহজ করার জন্য শব্দের গঠন একটু বদলে যায়, ফলে ক্যাপ্রুস থেকে কুবরুস বা কবরুস রূপ নেয়। দ্বীপটি প্রায় 10,000 বছর আগে থেকেই মানব বসতির কেন্দ্র ছিল। গ্রিক, মিশরীয় ও পারস্য সভ্যতার প্রভাব পড়ে এখানে। খ্রিস্টপূর্ব সময়ে গ্রিকরা এখানে বসতি স্থাপন করে এবং সংস্কৃতি ছড়ায়। পরে খ্রিস্টপূর্ব 58 সালে রোমান সাম্রাজ্য দ্বীপটি দখল করে নেয়। এ সময় খ্রিস্ট ধর্ম এখানে বিস্তার লাভ করে। রোমান সাম্রাজ্য ভেঙে গেলে এটি বাইজেন্টাইন সাম্রাজ্য এর অধীনে আসে। 7ম শতকে বাইজেন্টাইনদের সঙ্গে মুসলিমদের ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয় এবং মুসলিমদের প্রভাব বিস্তৃত হয়। ক্রুসের চলাকালে 1191 সালে ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়নহার্ট দ্বীপটি দখল করে নেয়। পরে ফরাসি ভেনিসীয় শাসন চলে। 1571 সালে উসমানীয় সাম্রাজ্যের বিজয়ের মাধ্যমে এটি উসমানীয় সাম্রাজ্যের অধীনে আসে। এ সময় তুর্কি মুসলিম জনগণ এখানে বসবাস শুরু করে। 1878 সালে যুক্তরাজ্য সাইপ্রাসের নিয়ন্ত্রণ নেয় এবং 1925 সালে এটিকে উপনিবেশ বানায়। দ্বীপটির স্বাধীনতা ও বিভাজন। 1960 সালে সাইপ্রাস স্বাধীন রাষ্ট্র হয়, কিন্তু গ্রিক ও তুর্কি জনগণের মধ্যে বিরোধ বাড়তে থাকে। 1974 সালে তুরস্কের সামরিক হস্তক্ষেপ ঘটে, ফলে দ্বীপটি 2 ভাগে বিভক্ত হয়ে যায়। দক্ষিণ অংশ রিপাবলিক অফ সাইপ্রাস, সাইপ্রাস প্রজাতন্ত্র, গ্রিক প্রধান, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। উত্তর অংশ নর্থার্ন সাইপ্রাস, উত্তর সাইপ্রাস, তুর্কি প্রজাতন্ত্র, তুর্কি প্রধান, শুধু তুরস্ক স্বীকৃতি দেয়। দ্বীপটির মোট আয়তন প্রায় 9,251 বর্গ কিলোমিটার। পুরো সাইপ্রাস দ্বীপে মোট জনসংখ্যা আনুমানিক 12 থেকে 13 লাখ। দক্ষিণ অংশে প্রায় 9 থেকে 10 লাখ, উত্তর অংশে প্রায় 3 থেকে 4 লাখ। দক্ষিণ সাইপ্রাসে অধিকাংশ মানুষ খ্রিস্টান, অল্প সংখ্যক মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বীও রয়েছে। উত্তর সাইপ্রাসে অধিকাংশ মানুষ মুসলিম, তবে অনেকেই সংস্কৃতিগতভাবে মুসলিম হলেও ধর্মীয় চর্চা তুলনামূলক কম। আদতে সেখানকার মানুষগুলো সেকুলার। সাইপ্রাসের আবহাওয়া উষ্ণ ও শুষ্ক, তাই পর্যটকদের জন্য খুব জনপ্রিয়। সমুদ্র সৈকত, তামার খনি ও ঐতিহাসিক স্থাপনার জন্য বিখ্যাত। পৃথিবীর সব ভ্রমণপ্রিয় বিত্তশালীদের বিলাসিতায় পরিণত হয়েছে আজকের সাইপ্রাস। বৈধতার কোনোরূপ সনদ ছাড়াই খুব সহজেই ইউরোপের যে কোনো রাষ্ট্রে ওড়াল দেওয়া যায় এখান থেকে। সেখানে কোনো কিছুর অভাব নেই, তবে হ্যাঁ, একটা জিনিসের অভাব আছে, সেটি হচ্ছে যেই স্রষ্টা সাগরের বুকে এত সুন্দর করে দ্বীপটি সাজিয়ে রেখেছেন, তাকে মনে প্রাণে মেনে নেওয়ার মন মানসিকতার বড়ই অভাব ওখানকার মানুষগুলোর। সাইপ্রাসের অর্থনীতি তুলনামূলকভাবে উন্নত এবং সেবা খাত নির্ভর। প্রধান খাতগুলোর মধ্যে রয়েছে পর্যটন। শুষ্ক আবহাওয়া, সুন্দর সমুদ্র সৈকত ও ভূমধ্য সাগরের আকর্ষণীয় নীল জল উপভোগ করতে প্রতি বছর লাখো পর্যটকের ভিড় জমে এখানে। ব্যাংকিং ও আর্থিক সেবা, আন্তর্জাতিক ব্যবসা ও অফশোর ব্যাংকিংয়ের জন্য পরিচিত। জাহাজ পরিবহন, বিশ্বের বড় বাণিজ্যিক জাহাজ নিবন্ধন কেন্দ্রগুলোর একটি হচ্ছে এই সাইপ্রাস। কৃষি, জলপাই, আঙ্গুর, সাইট্রাস ফল ইত্যাদি এখানে উৎপন্ন হয়। প্রাকৃতিক গ্যাস, সাম্প্রতিক বছরগুলোতে সমুদ্রের নিচে গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ফলে অর্থনৈতিক গুরুত্ব আরও বেড়ে গেছে। মোট কথা, সাইপ্রাস ছোট হলেও তার ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক গুরুত্ব, সাংস্কৃতিক বৈচিত্র্য ও শক্তিশালী সেবাভিত্তিক অর্থনীতির কারণে বিশ্বে একটি গুরুত্বপূর্ণ দ্বীপরাষ্ট্র হিসেবে পরিচিত ও বিখ্যাত। এতক্ষণের গল্প থেকে যে বিষয়গুলো আমরা শিখতে পারি তা হচ্ছে, ক্ষমতা ও শাসন চিরস্থায়ী হয় না। 2. ভৌগোলিক অবস্থান একটি দেশের গুরুত্ব বাড়ায়। ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মাঝখানে থাকায় সাইপ্রাস সবসময় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল।
3. সাইপ্রাস দখলে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মুসলিম ইতিহাসেও সমুদ্র শক্তির গুরুত্ব অপরিসীম, তা খুব সহজেই অনুমেয়। 4. একটি দ্বীপের ধর্মীয় পরিচয় সময়ের সাথে বদলেছে, তাই আদর্শ ও শিক্ষার প্রভাব সমাজে দীর্ঘস্থায়ী হয়। 5. সাহাবীগণ দূর সমুদ্রে গিয়ে দাওয়াত ও সংগ্রাম করেছেন। এতে ত্যাগ, সাহস ও আল্লাহর উপর ভরসার শিক্ষা পাওয়া যায়। সাহাবীগণের মতো আমাদেরকেও ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষা বরদাস্ত করা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।